পুরান ঢাকার রাসায়নিক কারখানা ও গুদাম সরানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য সংশ্লিষ্টদের সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি। সকালে ঢাকা মেডিকেলে চকবাজারে আগুনে আহতদের দেখতে যান প্রধানমন্ত্রী। বলেন, এত প্রাণহানির পরও রাসায়নিক গুদাম সরানোয় কারো আপত্তি থাকতে পারে না। চকবাজারে আগুনে দগ্ধদের দেখতে সকালে ঢাকা মেডিকেলে যান প্রধানমন্ত্রী। এ সময় বার্ন ইউনিটে ভর্তি আহতদের খোঁজখবর নেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, পুরান ঢাকা থেকে রাসায়নিক গুদাম সরাতে নানা পদক্ষেপ নেওয়া হলেও মালিকদের অসহযোগিতায় তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এ সময় রাজধানীতে আধুনিক রাসায়নিক গুদাম নির্মাণ করা হবে বলেও জানান সরকার প্রধান। আমরা খুব আধুনিক গোডাউন তৈরি করে দিতে চাচ্ছিলাম, বহুতল ভবন করে, যেহেতু মালিকরা রাজি হন নাই, যার জন্য ওটা আর কার্যকর করা যায় নাই। এই সমস্ত কেমিক্যাল রাখার জন্য খুব বিশেষ পদ্ধতিতে এবং সুরক্ষিত করবার জন্য অনেক আধুনিক পদ্ধতি আছে, বা কোনো রকম আগুন বা দুর্ঘটনা হলে সাথে সাথে সেটা যাতে নির্বাপন করা যায় তারও ব্যবস্থা আছে। কিন্তু সেই ধরনের একটা ব্যবস্থা আমাদের নেবার পরিকল্পনা ছিল। আমার মনে হয় সেটা করাই একান্তভাবে প্রয়োজন, তাতে মালিকরা ভাড়া নিতে পারবেন, কাজ করতে পারবেন। নতুন ভবন নির্মাণে ফায়ার সার্ভিসের যাতায়াতে প্রশস্ত রাস্তা রাখার পাশাপাশি দখল করা পুকুর ও খাল উদ্ধারের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আমরা এখন থেকে যত বিল্ডিং তৈরি করা বা রাস্তাঘাট তৈরি করা সবকিছুতে আমি যারা আমাদের বিল্ডিংয়ের ডিজাইনও করেন তাদেরকেও আমি অনুরোধ করব যে প্রত্যেকটা জায়গায় যেন ফায়ার ফাইটিংয়ের ব্যবস্থা থাকে, মানে অগ্নি নির্বাপকের ব্যবস্থা থাকে, সেদিকে লক্ষ্য রেখেই যে সব করা হয়, যে পুকুর খাল এগুলি যেন আর বন্ধ করা না হয়, এগুলি যেন রক্ষা পায়, যেন এই ধরনের আগুন লাগলে পানির অভাবটা যেন না থাকে, সে বিষয়টাও যেন সবাই একটু খেয়াল করে মানে কাজ করবেন। 20 ফেব্রুয়ারি রাতে চকবাজারের চুরিহাট্টায় আগুনে 67 জন নিহত হন, আহত হন অর্ধশতাধিক। কোহেরিন ফারহানাস, ডিবিসি নিউজ ডেস্ক। দাহ্য পদার্থে ঠাসা পুরান ঢাকা, অলিগলিতেই রাসায়নিকের বিস্তার, গোপনে বাসাবাড়িতেও রয়েছে কেমিক্যালের গুদাম। নিমতলী চকবাজার ছাড়াও মিটফোর্ড রোড, উর্দু রোড, ইসলামবাগ, লালবাগ ও বংশাল থানা জুড়ে চলছে কেমিক্যালের অবৈধ বাণিজ্য। নিমতলী ট্র্যাজেডির পরও এই বাণিজ্য না কমে বরং দ্বিগুণ বেড়েছে কেমিক্যাল ব্যবসা। চকবাজারে পুড়ে যাওয়া ওয়াহিদ মেনশনের বেসমেন্টে এভাবে পাওয়া গেছে বিপুল পরিমাণ রাসায়নিকের মজুদ। এখানে আগুন ছড়ালে পরিস্থিতি হতো আরো ভয়াবহ। চকবাজারে শুধু ওয়াহিদ মেনশনের নিচেই নয়, পুরান ঢাকার অলিতে গলিতে রয়েছে রাসায়নিকের মজুদ। ইসলামবাগে বহুত কিছু ঝুঁকিপূর্ণ জায়গা আছে, কেমিক্যাল কারখানা আছে, প্লাস্টিক কারখানা আছে। আমাদের বাড়িতেও অনেক ঝুঁকিপূর্ণভাবে বসবাস করতে হয়। মহল্লায় মহল্লায় ছড়িয়ে আছে কেমিক্যালের রমরমা বাণিজ্য। সে বাণিজ্যের দাপুটে দৌরাত্ম্য এখন ঢুকে পড়েছে আবাসিক ভবনেও। এত বড় বড় ড্রামগুলো আছে কেমিক্যালের, আমরা এটাই নিরাপত্তা চাই, আর কিছু না। আমরা থাকি এখানে যদি বাস হয় তাহলে কি অবস্থা হবে দেন। পরিবেশ বাঁচাও আন্দোলনের সবশেষ পরিসংখ্যান বলছে, পুরান ঢাকায় রয়েছে 25,000 কেমিক্যালের গুদাম। এসবের মধ্যে 15,000 আছে বাসাবাড়িতেই। মাত্র 2,500 গুদামকে ট্রেড লাইসেন্স দিয়েছে সিটি কর্পোরেশন। বাকি 22,000-এর বেশি গুদামই অবৈধ। এই অর্থনৈতিকভাবে শক্তিশালী হওয়ার কারণে তারা রাজনৈতিকভাবে সাংঘাতিক প্রভাব বিস্তার করতে পারতেছে, যার ফলে তারা কিন্তু একটা বড় একটা অবস্থানে আছে, এটা কিছুতেই তারা সরতে দেয় না। উপরে বৈদ্যুতিক ট্রান্সফরমার আর তার নিচে কেমিক্যালের দোকান। রাজধানীর পুরান ঢাকার মিটফুড এলাকার চিত্র এটি। ট্রান্সফরমার বিস্ফোরণ হলে ঘটতে পারে বড় দুর্ঘটনা। নিমতলী বা চকবাজার ট্র্যাজেডি যাতে না হয়, সেজন্য মিটফুড এলাকা থেকে এসব কেমিক্যালের দোকান সরিয়ে নিতে বলছেন সাধারণ মানুষ। ট্রান্সফারের যে ঝুঁকিপূর্ণ অবস্থা, আমাদের যে কোনো সময় একটা আগুন লাগানোর সম্ভাবনা থাকতে পারে। যেভাবে হোক আমাদের এই অনিশ্চয়তা থেকে কিভাবে মুক্তি দেয়, এজন্য আমরা প্রশাসনের কাছে সাহায্য চাই। পুরান ঢাকায় কেমিক্যালের গুদাম দ্রুত সরিয়ে না নিলে আরও ট্র্যাজেডি হতে পারে বলে মনে করছেন ফায়ার সার্ভিসের সাবেক এই কর্মকর্তা। যে সমস্ত প্রতিষ্ঠানগুলো এখনো ব্যবসা করছে এগুলো বৈধ নয়, এগুলো সবই অবৈধ। পৌর লাইসেন্স নাই, ফায়ার সার্ভিস লাইসেন্স নাই, কোনো লাইসেন্সই নাই, এরা একদম বেপরোয়া। কয়েকবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও পুরান ঢাকায় সর্বত্র পড়ে থাকছে ভয়ঙ্কর সব দাহ্য পদার্থ। যেসব দ্রব্যাদি সামান্য আগুনের স্পুলিংয়ের ছোঁয়া পেলেই ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা। আদিত্য আরাফাত, ডিবিসি নিউজ, ঢাকা।
চকবাজারে আগুনে নিহতদের মরদেহ স্বজনের কাছে হস্তান্তর এবং আহতদের সুচিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার। সকালে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে একথা বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 3টি তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, আর কেমিক্যাল সরানোর বিষয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে বলে জানিয়েছেন মন্ত্রী। মিসিংদের খুঁজে বের করার জন্য সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে। 3টির মতো তদন্ত কমিটি গঠিত হয়েছে। ঘটনার তদন্ত কার্য শেষ হলে, উদ্ধার এবং তদন্ত কার্য শেষ হলে এরপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। চকবাজারে নিহতদের শনাক্তে নিকটাত্মীয়দের ডিএনএ নমুনা সংগ্রহ চলছে। দ্বিতীয় দিনে সকাল 7টা থেকে ঢাকা মেডিকেলের মর্গে শুরু হয়েছে কার্যক্রম। প্রথম দিন 18 মরদেহের বিপরীতে 30 জনের নমুনা সংগ্রহ করা হয়। আজও ডিএনএ নমুনা দিয়েছেন মরদেহের দাবিদার কয়েক স্বজন। মরদেহের দাবিদার থাকা পর্যন্ত এই কার্যক্রম চলবে বলে জানিয়েছে সিআইডির ফরেনসিক বিভাগ। এ পর্যন্ত শনাক্ত 46 জনের মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে নিখোঁজ 24 জনের তালিকা করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। এছাড়া ভবনের নিচে মজুতকৃত কেমিক্যাল সরানোর বিষয়ে কালকের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। চকবাজারের ওয়াহেদ ম্যানশনের বেসমেন্টের রাসায়নিক অপসারণ চলছে। এর মধ্য দিয়ে পুরান ঢাকার রাসায়নিক মুক্তির কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ সিটির মেয়র সাইদ খোকন। সেখানকার সার্বিক পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী দাউদ খান। দাউদ, এখন সেখানে কি অবস্থা, সবশেষ বিষয় কি আছে আপনার কাছে, কি তথ্য আছে আপনার কাছে জানতে চাই। মূলত আধা ঘন্টা আগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন তিনি ঘটনাস্থল পরিদর্শনে এসেছিলেন এবং আপনি জানেন যে ওয়াহেদ ম্যানশনের যে বেসমেন্ট রয়েছে সেখানে বিপুল পরিমাণ কেমিক্যাল মজুদ থাকার বিষয়টি গতকাল গণমাধ্যমে নজরে এসেছিল এবং সকলে আসলে এই বিষয়টি নয় উদ্বিগ্নও ছিল। কিন্তু আজ মেয়র সাইদ খোকন কিছুক্ষণ আগে এসেছেন এবং তিনি ঘোষণা দিয়েছেন যে বেসমেন্টে থাকা যে বিপুল পরিমাণ কেমিক্যাল সেটি অপসারণের মধ্য দিয়ে আসলে ঢাকা শহরের যে সকল অর্থাৎ ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে যে সকল এলাকাতে অবৈধ কেমিক্যাল কারখানা কিংবা যে সকল আবাসিক ভবনে কেমিক্যাল মজুদ রাখা হয়েছে সে সকল কেমিক্যাল অপসারণ করবার যে কার্যক্রম সেটি তারা হাতে নিয়েছে এবং এই কার্যক্রমটি তারা চালাবেন। আপনি হয়তো দেখতেই পাচ্ছেন যে ঢাকা সিটি কর্পোরেশনের একটি ট্র্যাক এখানে রাখা হয়েছে এবং এই ট্র্যাকে কিন্তু যে সকল কেমিক্যাল ওই বেসমেন্টের মধ্যে রাখা হয়েছিল, মজুদ রাখা হয়েছিল, সেই কেমিক্যালগুলো কিন্তু এখন অপসারণের কাজ করছেন। অর্থাৎ সিটি কর্পোরেশনের যারা কর্মীরা রয়েছেন, পাশাপাশি প্রশাসন এবং ফায়ার সার্ভিসের সহায়তায় আসলে এই কেমিক্যালগুলো এই ট্রাকটি রয়েছে সেখানে নিয়ে আসা হচ্ছে। আপনি জানেন যে এই কেমিক্যালগুলো কিন্তু একটি দাহ্য পদার্থ এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন দাহ্য পদার্থ, যে কারণে খুব ঝুঁকিপূর্ণভাবে ছিল আসলে এগুলো, যে কারণে অনেক সতর্কতার সাথে কেমিক্যালগুলো বের করে নিয়ে আসা হচ্ছে। আরেকটি বিষয় তিনি বলেছেন যে যেহেতু এখানে অবৈধভাবে কেমিক্যালগুলো মজুদ রাখা হয়েছিল সুতরাং যিনি এই ভবনের মালিক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও তিনি জানিয়েছেন। পাশাপাশি আর কোনো কেমিক্যাল যেন ঢাকা যে পুরান ঢাকা যে রয়েছে সেখানে যেন না থাকে সেটি তিনি নিশ্চিত করবার পরে আসলে এই যে অপসারণ কার্যক্রম সেটি তিনি ঘোষণা করবেন। তবে একটি বিষয় যে হয়তোবা রেদান আপনি দেখতে পাচ্ছেন যে তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের এই ঘোষণার পরপরই কিন্তু যারা সাধারণ এলাকাবাসী রয়েছেন তারা এখানে এসে ভিড় জমিয়েছেন এবং তারা একটি ক্ষোভ প্রকাশ করে আসলে এখানে মিছিল করছেন। আমরা হয়তোবা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটি বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়েছে, কারণ হাজারেরও উপরে এলাকাবাসী এখানে এসে তারা স্লোগান দিচ্ছেন যেন যেহেতু সাইদ খোকন বলেছিলেন যে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছিল এবং এটি শুনবার পরপরই কিন্তু এলাকাবাসী এসে এখানে কেমিক্যাল সরানোর বিষয়টি তারা এড়িয়ে গিয়ে কিন্তু এখন গ্যাস সিলিন্ডার যেন বাসা বাড়িতে আর না থাকে সেই বিষয়টি বন্ধ করবার তারা বলছেন। তো সবকিছু মিলিয়ে আসলে এখানে এখন একটি বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়েছে। পাশাপাশি বারবারই বলছিলাম যে এই এলাকায় যে বিদ্যুৎ সংযোগ সেটি স্থাপনের কাজ চলছে এবং খুব দ্রুততম সময়ের মধ্যে বিদ্যুৎ সংযোগ দেওয়া যাবে বলেই আমাদেরকে জানানো হয়েছে। তো সব মিলিয়ে আসলে এলাকাবাসী ভিড় করছে, প্রশাসনের পক্ষ থেকেও আসলে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য তাদেরকে বিশেষভাবে বোঝানো হচ্ছে। তো সবকিছু মিলিয়ে এখানে যে কেমিক্যালগুলো সেটি অপসারণের কার্যক্রম যেটি ছিল সেটিও শুরু হয়েছে। তো এই ছিল এখানকার সার্বিক অবস্থা। রেদওয়ান, আপনাকে ধন্যবাদ। চকবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী দাউদ খান। ঢাকার চকবাজার ট্রাজেডিতে নিহতদের মধ্যে নোয়াখালীর 13 জনের পরিচয় মিলেছে। এদের মধ্যে রয়েছে একই পরিবারের 2 ভাই। জেলার সোনাইমুড়ি উপজেলার নাটেশ্বর ইউনিয়নের মাসুদ রানা ও মাহবুবুর রহমান রাজু। উপার্জনক্ষম 2 সন্তানকে হারিয়ে দিশেহারা পরিবার। সোনাইমুড়ির ঘোষকামতা গ্রামের শাহাবুল্লাহ 3 ছেলে ও 1 মেয়ের মধ্যে নিহত মাসুদ রানা সবার বড়।
তার 4 বছরের একটি পুত্র সন্তান রয়েছে। মেজ ছেলে মাহবুবুর রহমান রাজু বিয়ে করেছিলেন মাত্র 28 দিন আগে। এই দুই ভাই 14 বছর ধরে চকবাজারে মোবাইল ফোন ও বিকাশের ব্যবসা করতেন। বৃদ্ধ পিতামাতা, স্ত্রী ও ভাইবোনকে নিয়ে ঢাকার একটি ভাড়া বাসায় থাকতেন তারা। দুই ভাইয়ের আয়ে ছোট ভাই খলিলুর রহমান মেরাজ বিএসসি পাশ করে চাকরি খুঁজছেন। রোজগার থাকলেও তা যথেষ্ট না হওয়ায় গ্রামে নিজেদের বাড়ি করা হয়নি। সেখানে গেলে থাকতে হতো চাচার ঘরে। আমার যে সম্বল ছিল এই সম্বল আমি হারাই ফেলাইছি, আমার দুনো ছেলে হারাই ফেলাইছি। এখন আমার বর্তমানে ধরার মতন করার মতন আমার কাছে কোনো কিছু নাই। আগুনে পরিবারটি হারিয়েছে উপার্জনক্ষম দুই ছেলের প্রাণ। পুড়ে ছাই হয়েছে দোকানের মালামাল সহ ব্যবসায় প্রতিষ্ঠানটি। সর্বস্ব হারিয়ে স্বজনেরা এখন দিশেহারা। সামনের দিনগুলো কিভাবে কাটবে জানা নেই তাদের। আমি মাত্র বিএসসি কমপ্লিট করে বের হয়েছি, তো আমার ফ্যামিলি চালানোর জন্য এখন আমার উপার্জনের কোনো ওয়ে নাই। বেঁচে থাকা ছোট ভাইটির জন্য একটি চাকরির ব্যবস্থা করে দিতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান স্বজনেরা। আমাদের প্রত্যাশা সরকারের কাছে যে আমাদের এই ছোট ভাইটাকে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী ভালো মানের একটা চাকরি দেওয়ার জন্য নাটোরের পক্ষ থেকে এটা জোরালো দাবি এবং তাদেরকে আর্থিক সহযোগিতা দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের ইউনিয়নের সবাই জোরালো দাবি জানাচ্ছে। শুক্রবার সকালে পারিবারিক কবরস্থানে রানা ও রাজুকে দাফন করা হয়। এর আগে তাদের মরদেহ গ্রামে পৌঁছালে বাবা মা, ভাই বোন সহ আত্মীয় স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। তাদের এই আকস্মিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে আরও থাকছে। শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধু উপাধির 50 বছর আজ কারামুক্তির পর পেলেন অবিসংবাদিত নেতার সম্মান। কাল ডাকসু নির্বাচনের পূর্ণাঙ্গ প্যানেল দেবে ছাত্রলীগ। মধুর ক্যান্টিনে দুপুরের সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রেজাউনুল হক চৌধুরী শোভন। সোমবার মনোনয়নপত্র সংগ্রহ করা হবে বলেও জানিয়েছেন শোভন। আমরা বাংলাদেশ ছাত্রলীগ আমাদের হল, সংসদ এবং যে কেন্দ্রীয় সংসদ আছে এটা মোটামুটি একটা খসড়া করেছি এবং অনেকটা চূড়ান্তর দিকে গিয়েছি। 24 তারিখের মধ্যে একটা বিষয় মোটামুটি সিলেক্ট হবে, তারপরে 25 তারিখের মধ্যে আমরা ওই শেষ দিনে আমরা শেষ করে ফেলব। ডাকসু ও হল সংসদ নির্বাচনের দলীয় মনোনয়নপত্র বিতরণ শুরু করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র বিতরণ শুরু করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। এ সময় একটি ছাত্র সংগঠনকে জয়ী করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন চেষ্টা করছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা। প্রশাসন ছাত্রদলের যৌক্তিক দাবি মেনে নেবে বলে আশা প্রকাশ করেন বিএনপির প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী আনি। সোমবার ছাত্রদল নেতারা ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করবে বলে জানান কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকরামুল হাসান। এমফিলে 30 বছরের মধ্যে অনেকে ছাত্র হতে পারবে, এই সুযোগটা অন্তরালে তাদের জন্যই প্রকারান্তে তৈরি করা হয়েছে। তার মানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটা ছাত্র সংগঠনকে খুশি করার জন্য অথবা তাদেরকে নিয়ে আসার জন্য একটা পাতানো ফাঁদও তৈরি করছে বলে আমরা মনে করি। আমরা কিন্তু এখনো আমাদের 7 দফা দাবি বাস্তবায়নের পক্ষে আমরা আশাবাদী। আমরা মনে করছি যে সময় এখনো শেষ হয়ে যায়নি। আমরা সেই আশা নিয়ে থাকতে চাই যে একটি গ্রহণযোগ্য এবং বিশ্বাসযোগ্য ডাকসু নির্বাচনের স্বার্থে খালেদা জিয়া ও তারেক রহমানের মুক্তির আন্দোলনের বদলে গণমুখী বা গণমানুষের কর্মসূচিকে প্রাধান্য দিয়ে রাজপথে নামা উচিত বলে মনে করেন খোদ বিএনপি ও 20 দলীয় জোটের নেতারা। তাদের মতে জনগণের কথা বলা ছাড়া কোনো আন্দোলনই সাধারণ মানুষের সমর্থন পাবে না। তাই আন্দোলন নিয়ে নতুন করে ভাবনা চিন্তার পরামর্শ তাদের। 2006 সালে ক্ষমতা ছাড়ার পর থেকেই আন্দোলনের মাঠে বিএনপি। তবে সিংহভাগই ছিল দলীয় দাবি দেওয়া আদায়ে। শুরুতে লন্ডনে পলাতক তারেক রহমান ও পরে দুর্নীতির মামলায় খালেদা জিয়ার কারাদণ্ডের পর এই দুই নেতার মামলা নিয়েই বিএনপিকে সরব হতে দেখা যায়। অনেক গুরুত্বপূর্ণ বিষয় আসলেও সেসবকে একরকম পাশ কাটাতেই দেখা যায় বিএনপিকে। রাজপথে সংগ্রামে নামতে হবে। এই সংগ্রাম কেবল নিজের দলের নেতা নেত্রীদের মুক্ত করার সংগ্রাম নয়, এই সংগ্রাম হতে হবে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রাম। এই সংগ্রাম হতে হবে জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের জন্য সংগ্রাম। বিএনপি সকল কর্মসূচি হলো আমাদের নেতা নেত্রীদের মুক্তি দিতে হবে।
একই কথা বলছে জোটের শরিকরাও। নিজে যাকে বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে বড় সে হয়। আত্মসমালোচনার সময় এসছে। কে বড়, কতটুকু বড়, কে জনপ্রিয়, কতটুকু জনপ্রিয়। ওই নেতা নেত্রীর মুক্তি আন্দোলনকে একমাত্র করে মুখ্য করে তাহলে যতটুকু সমর্থন গ্রহণযোগ্যতা পাবে তার চাইতে জনজীবনের সমস্যাগুলিকে সম্পৃক্ত করে দুটোকে সমন্বয় করেই কিন্তু আগাতে হবে। রাজনৈতিক দল হিসেবে নিজের শক্তির ওপর আস্থা রেখে গণমানুষের দাবি নিয়ে রাজপথে নামতে বিএনপিকে পরামর্শ দিয়েছেন রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর এমাজউদ্দিন আহমেদ। নেতার মুক্তি যতটুকু গুরুত্বপূর্ণ, সাথে সাথে এই যে নির্বাচন অথবা বিভিন্ন পর্যায়ে সাধারণ মানুষের কাছাকাছি যাওয়াটা বেশি করে দরকার, যে তারা কি অবস্থায় আছে। দলীয় দাবি দেওয়ার সঙ্গে জনগণের চাওয়া পাওয়ার সমন্বয় করেই সামনে কর্মসূচি দেওয়ার কথা ভাবছে বিএনপি। সবচেয়ে জনপ্রিয় নেত্রীকে আপনি অন্যায়ভাবে জেলে রাখবেন, এটার প্রতিবাদ দেশের জনগণ করবে না? এটা তো করাটাই স্বাভাবিক। বাকি কর্মসূচিগুলো আমাদের প্রক্রিয়াধীন আছে, কর্মসূচি আসবে আগামী দিনে। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। বাঙালি জাতির অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধু উপাধি লাভের 50 বছর পূর্তি আজ। 1969 সালের এই দিনে সে সময় রেসকোর্স ময়দানে তাকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন তার ঘনিষ্ঠ রাজনৈতিক সহচর আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ। বাঙালির মুক্তির মহানায়ক শেখ মুজিবুর রহমানের দীর্ঘ আন্দোলন সংগ্রামে তাকে বহুবার কারাগারে যেতে হয়েছিল। তাকে দমিয়ে রাখতে একের পর এক তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছিল পাকিস্তানি শাসক গোষ্ঠী। তেমনি একটি মামলা হচ্ছে আগরতলা ষড়যন্ত্র মামলা। 1968 সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার এই মামলা দায়ের করে শেখ মুজিবুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক, সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে। তাদের অভিযোগ, অভ্যুত্থানের মাধ্যমে পূর্ব বাংলাকে স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করার ষড়যন্ত্র করছেন শেখ মুজিব। তাকে 1 নম্বর আসামি করে মোট 35 জনের বিরুদ্ধে এই মামলা হয়। এই মিথ্যা মামলার কারণে বাঙালি জাতি পশ্চিম পাকিস্তানের শাসক চক্রের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে। স্বৈরাচারী আইয়ুব খানের শাসনের বিরুদ্ধে গড়ে তোলে গণপ্রতিরোধ। ছাত্র জনতার মিছিলে রাজপথ হয়ে ওঠে উত্তাল। 1969 সালের 22 ফেব্রুয়ারি রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য শিরোনামের এই মামলাটি প্রত্যাহার করে নেওয়া হয়। মুক্তি পান শেখ মুজিব সহ অন্য আসামিরা। 23 ফেব্রুয়ারি কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষে রমনার রেসকোর্স ময়দানে বিশাল গণসংবর্ধনার আয়োজন করা হয়। সেখানে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন তৎকালীন ছাত্রনেতা তোফায়েল আহমেদ। একদিকে ফাঁসির মঞ্চ ছিল, আরেকদিকে প্রধানমন্ত্রীর গদি ছিল প্রিয় নেতা। তুমি ফাঁসির মঞ্চ বেছে নিয়েছিলেন। 10 লক্ষাধিক লোক, 20 লক্ষাধিক হাত উত্তোলন করে সম্মতি জানালো। তখনই বলেছিলাম, যে নেতা তার জীবনের যৌবন কাটিয়ে এসছেন পাকিস্তানের কারাগারে, ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বারবার মৃত্যুকে আলিঙ্গন করেছেন, সেই নেতাকে কৃতজ্ঞ বাঙালিদের পক্ষ থেকে কৃতজ্ঞ চিত্তে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন। তারপর থেকে বাংলার মানুষের কাছে শেখ মুজিব হয়ে ওঠেন বঙ্গবন্ধু। ক্রমে এটি দেশবাসীর কাছে হয়ে ওঠে প্রিয় একটি নাম। ইব্রাহিম পাঠান, ডিবিসি নিউজ, ঢাকা। চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে মূল টানেলের নির্মাণ কাজ শুরু হচ্ছে কাল। টানেল বোরিং মেশিন চালু ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলার পাইলিং প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিশেষজ্ঞরা বলছেন, এই টানেল দেশের অর্থনীতির প্রাণ প্রবাহে আমূল পরিবর্তন আনবে। নির্মিত হলে এটি হবে দক্ষিণ এশিয়ার নদীর তলদেশে প্রথম টানেল। চট্টগ্রাম বন্দরের সম্প্রসারণ ও কর্ণফুলীর উভয় তীরে পরিকল্পিত শিল্পায়নের জন্য প্রায় 10,000 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হবে এই টানেল। নেভাল একাডেমি থেকে আনোয়ারা পর্যন্ত নদীর তলদেশ দিয়ে 3.25 কিলোমিটার দীর্ঘ টানেলটি নির্মাণে চলছে বিশাল কর্মযজ্ঞ। এই টানেলের মাধ্যমে চট্টগ্রামের মূল শহরের সঙ্গে যুক্ত হবে আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা। টানেল চালু হলে এই অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড কয়েকগুণ বাড়বে বলে মনে করেন বিশেষজ্ঞরা। যেহেতু সমুদ্রের পাশে সেই এলাকায় ইন্ডাস্ট্রি হতে থাকবে, এই পুরো বেল্টটাতেই অর্থনৈতিক কর্মকাণ্ড হবে। 40 বছর যেভাবে বেড়েছি, 1 দশকে আমরা বাড়তেছি, লিফ ফ্রগিং করতেছি, লাফে লাফে বাড়তেছি, এবং সেই ক্ষেত্রে গ্রাফটা সাফ উঠে যাচ্ছে। তো এটা ভালো লক্ষণ এবং আমরা এটা ধরে রাখতে হবে। দেশের উন্নয়নের স্বার্থে দ্রুত কর্ণফুলী টানেলের বাস্তবায়ন চান ব্যবসায়ীরা।
সবাই দক্ষিণ চট্টগ্রামকে বেছে নিতে পারে, কারণ দক্ষিণ চট্টগ্রাম বিস্তীর্ণ এলাকা কিন্তু আছে যেখানে শিল্প উপযোগী জায়গা আছে। এখন শুধু শিল্প প্লটের অভাবে যেখানে মানে স্থবির হয়ে আছে বিনিয়োগ, সেই জায়গা থেকে আমার মনে হয় বিনিয়োগটি ভীষণভাবে উৎসাহী হবে। প্রকল্প পরিচালক জানালেন, এরই মধ্যে প্রকল্পের 32 ভাগ কাজ শেষ হয়েছে। আমাদের নির্ধারিত যে সময় আছে সেই সময়ের মধ্যে আশা করে শেষ করতে পারব। দুই দিকে আমরা শহর ডেভেলপ করবে। ফিউচারে আমাদের চট্টগ্রাম পোর্টের জন্য একটা উল্লেখযোগ্য এটার কার্যকারিতা বৃদ্ধি পাবে। 3005 মিটার দীর্ঘ টানেলটিতে যানবাহনের জন্য তৈরি হবে আলাদা দুটি টিউব। টানেলটির নির্মাণ কাজ 2023 সালের ফেব্রুয়ারিতে শেষ হওয়ার কথা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। এই মুহূর্তে উত্তর সিটি কর্পোরেশনের 40 নম্বর ওয়ার্ডে আছেন সহকর্মী বিকাশ বিশ্বাস। সেখানকার নির্বাচনী খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি আমি তার সাথে। বিকাশ, সেখানে নির্বাচনী প্রচারণার খবর আপনার কাছে জানতে চাই। রেদন 38-39 ওয়ার্ড ঘুরে, অর্থাৎ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নবগঠিত 38-39 নম্বর ওয়ার্ড ঘুরে আমি এখন 40 নম্বর ওয়ার্ডে অবস্থান করছি। সব জায়গায় এই ওয়ার্ডগুলোর আসলে কিন্তু সমস্যাও যেরকম আছে তেমনি আজও হয়েছে এরকম কিন্তু আছে। অর্থাৎ এই এলাকাগুলো কিন্তু অন্য একেবারে অবহেলিত নয়, আবার কিছু সমস্যা কিন্তু রয়ে গেছে। যেমন সুয়ারেজের কিছু সমস্যা আমি দেখেছি, কিছু জায়গায় দেখেছি রাস্তাগুলো সংস্কার করা হয়নি, ভাঙাচোরা রাস্তা রয়েছে। এই ধরনের ছোটোখাটো সমস্যা ছাড়া আসলে কিন্তু বড় ধরনের কোনো সমস্যা কিন্তু এই ওয়ার্ডগুলোতে নেই। আমি এই ওয়ার্ডের একজন কাউন্সিলর পদপ্রার্থী 40 নম্বর ওয়ার্ডের জনাব মারফুত আলী, আমি তার সঙ্গে কথা বলে জানতে চাই তারা কি ধরনের প্রচারণা চালাচ্ছেন এই পর্যন্ত এবং কেন আশা করছেন যে জনগণ আপনাদের আসলে ভোট দিয়ে কাউন্সিলর নির্বাচিত করবে। ধন্যবাদ আপনাকে। জনগণ এই জন্য আমাকে কাউন্সিলর ভোট দিয়ে নির্বাচিত করবে। আমি রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য, আমি রাজনীতি করি মানুষের মঙ্গলের জন্য। অথবা আমি এই পর্যন্ত 35 বছর রাজনীতি করছি মানুষের কল্যাণের জন্য, সততা নিষ্ঠা সাথে আমি রাজনীতি করি। আমি আশা করি আপনাদের দোয়ায় আমি আগামী 28 তারিখে বিপুল ভোটে জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে এবং আমাকে সেবক হিসাবে তাদের পাশে নিবে। এখানে আরো 3 জন প্রার্থী রয়েছেন, তো কেন তাকে সেই 3 জনকে বাদ দিয়ে আসলে আপনাকে নির্বাচিত করবে বলে মনে করেন? আমি আসলে আপনাকে আমি কোনো প্রার্থীকে ইগনোর করে কথা বলতে চাই না। আপনার একটা ছিল যে প্রার্থী অথবা আপনার যোগ্যতার মাপকাঠি, জনগণ সাধারণ ভোটাররা যোগ্যতার মাপকাঠিতে তাদের যে যোগ্যতা আমার যে যোগ্যতা, এটা আমি মনে করি যে তাদের সাথে আমার ডিফারেন্স আছে বলেই ইনশাল্লাহ আমাকে জনগণ বেছে নেবে ইনশাল্লাহ। ধন্যবাদ জনাব মারফুত আলী। আমি এই ওয়ার্ডের এই ওয়ার্ড শুধু নয়, আরো 3টি ওয়ার্ডের যারা কাউন্সিলর পদপ্রার্থীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা সবাই বলছেন যে আসলে তারা স্থানীয় সবাই এবং এই এলাকার সমস্যা সম্পর্কে তারা ওয়াকিবহাল এবং জনগণের জন্য তারা এতদিন ধরে কাজ করে যাচ্ছেন। সেই নিরিখেই তারা আশা করছেন যে আগামী 28 তারিখে যে নির্বাচনটি আসছে সেই নির্বাচনে তাদেরকে জনগণ ভোট দিয়ে, এই এলাকার ভোটাররা তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। তো রেদন, এই ছিল এখন পর্যন্ত এখানকার। বিকাশ, আপনাকে ধন্যবাদ, আপনি সংবাদ সংগ্রহ করতে থাকুন। চলে আছে পরবর্তী খবরে। নীলফামারীর ডোমারে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে দেওনাই নদী উদ্ধার উৎসব। নদীটি দখল নিয়ে ডিবিসি নিউজে সংবাদ প্রচারের পরই নদীটি দখলমুক্ত করার উদ্যোগ নেয় প্রশাসন। বিস্তারিত জানাতে নীলফামারী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল ইসলাম নিশাত। নিশাত, আপনার কাছে জানতে চাই যে সেখানে আগতরা আসলে কি বলছেন, সব মিলিয়ে সেখানকার পরিস্থিতি আমাদের জানাবেন। মূলত ডিবিসি নিউজে এই নদী দখল নিয়ে একটি প্রতিবেদন করা হয় এবং সেই প্রতিবেদনের পরে কিন্তু স্থানীয় প্রশাসন, নদী রক্ষা কমিশন এবং জেলা উপজেলা নির্বাহী কর্মকর্তারা যারা ছিলেন তারা কিন্তু সকলে মিলে এই নদী অবরুদ্ধ হয়ে নদীটিকে মুক্ত ঘোষণা করেন এবং সেই মুক্ত হবার পরেই আজকে নীলফামারীর ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের শেওরকারী গ্রামে চলছে হলো দেওনাই নদী উদ্ধার উৎসব। এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন এই অনুষ্ঠানের যিনি মধ্যমণি এবং অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ডক্টর মজিবুর রহমান হলদার, তিনি বক্তব্য রাখছেন এবং পাশাপাশি এখানে জেলা উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ রয়েছেন এবং এখানকার যিনি জেলা উপজেলা পর্যায়ের যারা সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা তারাও কিন্তু রয়েছেন। আপনি দেখছেন যে প্রচুর
স্থানীয় মানুষ কিন্তু এই উদ্ধার উৎসবে যুক্ত হয়েছেন এবং তারা কিন্তু নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান যে বক্তব্য দিচ্ছেন সেটি কিন্তু মনোযোগ দিয়ে শুনছেন। বক্তব্যে যিনি যেটি বলছেন যে এখন যে নদী উদ্ধারে যারা এখানে যারা আন্দোলন চালিয়ে গেছেন, যারা নদী উদ্ধার করেছেন তাদেরকে তিনি সাধুবাদ জানিয়েছেন এবং তিনি বলছেন যে বর্তমান সময়ে সারা দেশে যারা নদী দখল করছেন, যারা নদী দখল রেখেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং নদী দখল মুক্ত করতে, দূষণ মুক্ত করতে নদী রক্ষা কমিশনের পক্ষ থেকে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখানে আমি একটি বিষয় জানিয়ে রেখি, 2017 সালে একটি স্বার্থান্বেষী মহল এই নদীটি দখলে নিয়ে জলমহল করার পায়তারা করে। তখন স্থানীয় কিছু জনতা এই নদীটি দখলমুক্ত করার রুখে দাঁড়ায় এবং দেওয়ানি সুরক্ষা কমিটি নামে একটি কমিটি গঠন করে এবং ঠিক তখনই আমরা এই নদীটি যে দখলে রয়েছে সেই দখল নিয়ে একটি প্রতিবেদন করি এবং প্রতিবেদন করার পরেই নদীটি আসলে দখলদারদের হাত থেকে রক্ষা পায় এবং সেই রক্ষা পাওয়ার পরেই আজকে এই দেওয়ানাই নদী উদ্ধার উৎসব, যে উৎসবে আপনি দেখছেন যে ঢাকা থেকে এসছেন মাননীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান, পাশাপাশি এখানে যারা জেলা উপজেলা পর্যায়ের কর্মকর্তা রয়েছেন তারা রয়েছেন এবং সবকিছু মিলিয়ে বলা যেতে পারে যে এটি যে একটি উৎসব এবং এখানকার মানুষের যে প্রাণের উৎসবে পরিণত হয়েছে এই দেওয়ানাই নদী রক্ষার উৎসব। তো রেদওয়ান, এই উৎসবটি কিন্তু দেশে প্রথমবারের মতো এই নীলফামারী ডোমার উপজেলার হরিণচড়াতে অনুষ্ঠিত হলো এবং এখানে যারা এসছেন তারা বলছেন এটি আগামী দিনে যারা নদী দখল করছেন তাদের জন্য একটি দৃষ্টান্ত হতে পারে। তো আমার কাছে এখন পর্যন্ত এই ছিল নীলফামারী ডোমার থেকে সর্বশেষ খবর। নিশাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবারে বিএসবি ক্যাম্ব্রিয়ানের সৌজন্যে অমর একুশে নিয়ে আমাদের আয়োজন আমার ভাষা। অমর একুশে গ্রন্থমেলাকে শারীরিক প্রতিবন্ধীদের জন্য উপযোগী করে তুলতে বেশ কয়েক বছর ধরে হুইল চেয়ারে সেবা দিচ্ছে বাংলা একাডেমি। এছাড়া স্বেচ্ছায় সেবা দিয়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন। এই সেবাকে মানবতার জয় হিসেবেই দেখছেন শারীরিকভাবে দুর্বল ব্যক্তিরা। শুধু শারীরিকভাবে সামর্থ্যবান মানুষই গ্রন্থমেলায় যাবে তা কি হয়? যাদের শারীরিক দুর্বলতা আছে তাদের জন্য গ্রন্থমেলায় রয়েছে বিশেষ ব্যবস্থা। এটা আমাদেরকে খুবই হেল্প করে, তাদের কাছে আমরা খুবই থ্যাঙ্কফুল যে আমাদের জন্য তারা এই ব্যবস্থাটা করেছে। গত বছর এর আগে যে মেলা ছিল সেই মেলা এইরকম ট্রলিতেই আসছে, সেটা একটা ধারাবাহিকতা এবারও এসে পাইলাম, সেটা আমার ভালো লাগছে। বাংলা একাডেমির সহায়তায় এই কাজে স্বেচ্ছায় সেবা দিয়ে যাচ্ছে সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন। এছাড়া শিশুদের জন্য সিএফ গ্লোবাল নামের সংগঠন করেছে আলাদা চেয়ারের ব্যবস্থা। যতক্ষণ তারা থাকতে চায় ততক্ষণ পর্যন্ত তারা সম্পূর্ণ মেলাটা তাদেরকে ঘুরিয়ে দেখায়। ছুটির দিনগুলোতে একটু ভিড় হয় বেশি, ওই ভিড়টাতে আরো বেশি ভালো লাগে যে সবাই আসতেছে। বেলা শেষে তাদের মুখের হাসিটুকু নিয়ে আমরা যখন আবার পুনরায় বাসায় ফিরি, পরবর্তী দিনটা সেই হাসির স্পৃহায় আবার নতুন উদ্যমে কাজটা শুরু হয় আমাদের। মেলায় প্রবেশের মুখেই দেখা মেলে কিছু যুবকের, যারা প্রবেশের মুখ থেকে শুরু করে পুরো গ্রন্থমেলা ঘুরিয়ে সহায়তা করে থাকেন। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন ডিবিসি সংবাদ। টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় সজনের চাপাই নবাবগঞ্জ শাখার সভাপতি সহ 2 জন নিহত হয়েছেন, আহত আরও 5 জন। বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালীহাতিতে ভোরে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, হাতিয়া এলাকায় চাপাই নবাবগঞ্জ থেকে ঢাকামুখী মাইক্রোবাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই সজনের চাপাই নবাবগঞ্জ শাখার সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শাহজামাল ও গাড়ি চালক মোশাররফ হোসেন নিহত হন। আহত হন আরও 5 জন। আহতদের টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। সরকারি নীতিমালার তোয়াক্কা না করেই সুনামগঞ্জের বিভিন্ন বাজার ও অলিতে গলিতে বিক্রি হচ্ছে এলপি গ্যাস সিলিন্ডার। বাসাবাড়িতে ব্যবহৃত এসব সিলিন্ডারে বোঝাই দোকানগুলো। বিস্ফোরণে মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা থাকলেও থামছে না অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য। সুনামগঞ্জ শহরের মধ্যবাজার, পশ্চিম বাজার, বিহারি পয়েন্ট ও পুরাতন বাস স্টেশন সহ বেশ কিছু আবাসিক এলাকায় বিস্ফোরক অধিদপ্তরের অনুমোদনহীন প্রায় শতাধিক দোকানে বিক্রি করা হচ্ছে এলপি গ্যাস সিলিন্ডার। সরকারি বিধি অনুযায়ী গ্যাস সিলিন্ডার বিক্রির জন্য পাকা মেঝে সহ আধা পাকা ঘর, ফায়ার সার্ভিসের লাইসেন্স সহ অগ্নি নির্বাপক ও ঝুঁকিমুক্তভাবে সংরক্ষণাগার থাকার কথা, কিন্তু এসব দোকানে নেই কোনো আগুন নেভানোর ব্যবস্থা। শত শত ব্যবসায়ীরা করতেছে, তো আমরা করলে সমস্যা কি?
আমি কি একা করতেছি? আগুন নিবানোর জন্য কোনো কিছু নাই। লাইট আছে এটা ফরানি দিছি কাগজ আসছে। বৈধ ব্যবসায়ীরা বলছেন অসাধু ব্যবসায়ীদের দৌরাত্মে ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা। কোনো নিয়ম নীতিমালা নাই, বিক্রির কোনো নির্ধারিত দাম নাই এবং ব্যবসাও নাই। এই অবস্থায় আমরা সীমিত আকারে বর্তমানে ব্যবসা করছি। ঝুঁকি থাকা সত্ত্বেও যারা অবৈধভাবে এলপি গ্যাস বিক্রি করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান স্থানীয়দের। সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই সিলিন্ডারের বিস্ফোরণের ফলে আমাদের যে নাগরিক মারা যায় বা যে দুর্ঘটনা ঘটে সেই বিষয়ে আমরা উদ্বিগ্ন। ফায়ার সার্ভিস জানিয়েছে বারবার চিঠি দিয়ে সতর্ক করা হলেও থামছে না অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য। এলপি গ্যাসের বা বিভিন্ন এইরকম গোডাউন আছে তাদেরকে আমরা সাবসিডি দিয়ে দিছে, কিন্তু ওই অনুপাতে কিন্তু তারা কোনো কাজ করতেছে না। এই কারণে কিন্তু অনেক দুর্যোগ বা বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে। ডিবিসি নিউজ ডেস্ক। এলপি গ্যাসের সিলিন্ডার দিয়ে চালানো হচ্ছে 3 হুইলার অটোরিকশা। দিনাজপুরের হিলি শহরের সড়কগুলোতে এসব যান চললেও প্রশাসন বা বিআইটিএ বলছে তারা কিছুই জানেন না। অত্যন্ত ঝুঁকি নিয়ে এসব যানে চলাচল করছে মানুষ। হিলির রাস্তায় দেখা মিলে অনেক সিএনজি অটোরিকশা, যা বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই আসলে ভেতরে রয়েছে রান্নার গ্যাস সিলিন্ডার, যা দিয়েই চলছে এসব অটোরিকশা। রান্নায় ব্যবহৃত সিলিন্ডার থেকে পাইপ লাইনের মাধ্যমে ছোট একটি রেগুলেটর ব্যবহার করে মারাত্মক ঝুঁকি নিয়েই তা ব্যবহার হচ্ছে। চালকদের দাবি, সিএনজি স্টেশন দূরে হওয়া ও সড়কে নানা হয়রানির কারণে এলপি গ্যাস ব্যবহারে বাধ্য হচ্ছেন তারা। ওখানে যাওয়া আসা করতে অর্ধেক গ্যাস চলে যায়, সেই বিকল্প ব্যবস্থা এটা ওরা ব্যবহার করে। পাম্পে গেলে মনে হয় রাস্তায় বিট দিতে দিতে মনে করেন যে সারাদিন চালালেও বিপজ্জনক জেনেও দ্রুত গন্তব্যে যেতে এইসব যানে চড়ছেন যাত্রীরাও। এই যে সিএনজিতে এলপি গ্যাস যেটা ব্যবহার করা হচ্ছে এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বাসাতে যখন ঝুঁকিপূর্ণ, গাড়িতে তো আরো ঝুঁকিপূর্ণ হওয়ার কথা। তবে এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান বিআরটি এর সহকারী পরিচালক। আমি আজকেই প্রথম শুনলাম আপনার কাছ থেকে যে দিনাজপুরে এরা এলপি গ্যাসে এটা সরাসরি ব্যবহার করতেছে। মোবাইল কোর্টের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব এবং যাচাই করতে পারবো যে তারা আসলে পেট্রো বাংলা অনুমোদন নিয়ে করেছে না নিজেদের ইচ্ছা মতোই করছে। এছাড়া নিয়ম বা লাইসেন্স ছাড়াই বিভিন্ন দোকানে বিক্রি হচ্ছে রান্নার এসব গ্যাস সিলিন্ডার। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। সুদানে জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট ওমর আল বশির। পাশাপাশি কেন্দ্রীয় সরকার বাতিল ও সব প্রাদেশিক গভর্নরদের বরখাস্ত করেছেন তিনি। স্থানীয় সময় শুক্রবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এ ঘোষণা দেন তিনি। গভর্নরদের জায়গায় সেনা ও নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের ক্ষমতা দেওয়ার কথাও জানান তিনি। ভাষণে তিনি পরবর্তী মেয়াদে নির্বাচনে দাঁড়ানোর জন্য সাংবিধানিক সংশোধনী আনা স্থগিত রাখতে পার্লামেন্টের প্রতি আহ্বান জানিয়েছে। এছাড়া দেশকে অস্থিতিশীল করতেই সরকার বিরোধী আন্দোলন করা হয়েছে এমন অভিযোগ করেন তিনি। গত বছরের ডিসেম্বরে দেশটিতে রুটির মূল্য দ্বিগুণ হওয়ার জেরে বিক্ষোভ শুরু হয়। পরে এটি 30 বছর ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট ওমর আল বশিরের পদত্যাগের আন্দোলনে রূপ নেয়। মানবাধিকার সংস্থাগুলোর মতে সরকার বিরোধী বিক্ষোভে দেশটিতে এ পর্যন্ত অর্ধশত নিহত হয়েছে। এবার জানাবো এসালম গ্রুপ খেলার খবর। গাজীপুরের টঙ্গীতে শুরু হলো তৃতীয় আইএসএফ ইন্টারন্যাশনাল সলিডারিটি আর্চারি চ্যাম্পিয়নশিপ। আসরে রিকার্ভ ও কম্পাউন্ড ইভেন্টে এ পর্যন্ত অংশ নিয়েছে প্রায় 108 জন নারী ও পুরুষ আর্চার। গেল 2 আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশের হয়ে 8 জন নারী এবং 8 জন পুরুষ খেলোয়াড় অংশ নিচ্ছেন। আসরে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত অংশ নেওয়ার কথা থাকলেও দল দুটি এখনও যোগ দেয়নি 30 পদকের এ লড়াইয়ে। সকালে ইসলামিক সলিডারিটি স্পোর্টস ফেডারেশনের সহযোগিতায় টঙ্গীর শহীদ আহসানুল্লাহ মাস্টার স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল। দেখবেন মুনা ফুড নিবেদিত বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের খবর। নিউজিল্যান্ডে টেস্ট সিরিজ শুরুর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে কিউই একাদশের বিপক্ষে প্রথম দিনে দাপট দেখিয়েছে টাইগার ব্যাটসম্যানরা।
2 দিনের ম্যাচে প্রথম দিনটা বাংলাদেশ শেষ করেছে 6 উইকেটে 411 রান তুলে। ওডিআই সিরিজে সুবিধা করতে না পারলেও প্রস্তুতি ম্যাচে তামিম ইকবালের ব্যাট থেকে এসেছে 45 রান। তার সাথে ওপেনিংয়ে নামা সাদমান ইসলাম করেছেন 67। প্রত্যাশা পূরণ করতে পারেননি টাইগার লিটল মাস্টার মমিনুল হক, আউট হয়েছেন 20 রানে। তবে বাকিরা করেছেন দারুণ। রিটায়ার্ড নট আউট ছিলেন লিটন, সৌম্য, মাহমুদুল্লাহ আর মেহেদি মিরাজ। লিটনের 62, সাথে সৌম্য যোগ করেছেন 41, মাহমুদুল্লাহর 59 আর মেহেদি মিরাজের 51। সংবাদে এই ছিল এখনকার মতো। এরপর বিকেল 3টার সংবাদ নিয়ে আসবেন নিকিতা নন্দিনী। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।